সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাটে অবস্থিত নীলাদ্রি লেক, যাকে শহীদ সিরাজ লেকও বলা হয়, তার স্বচ্ছ নীল পানি এবং চারপাশে চুনাপাথরের ছোট বড় টিলা ও পাহাড়ের জন্য বিখ্যাত। পরিত্যক্ত চুনাপাথরের খনি থেকেই সৃষ্ট এই মনোরম লেকটি বাংলাদেশের কাশ্মীর নামেও পরিচিত। এটি পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় স্থান। নীলাদ্রি লেকটির অবস্থান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। এটি তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে অবস্থিত। এখানে পাহাড় ও লেকের অপূর্ব সংমিশ্রণ, পানির নীল রং এবং স্বচ্ছতা দর্শকদের বা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। সারা বছর এখানে যাওয়া গেলেও বর্ষাকালে পাহাড়ের সবুজ রূপ এবং লেকের পূর্ণ সৌন্দর্য উপভোগ করা যায় বলে আমার বিশ্বাস। যাওয়ার ব্যবস্থাটা ঢাকা থেকে সুনামগঞ্জ হয়ে যে কোনোভাবেই মোটরসাইকেল নিয়ে যাওয়া যায়। এছাড়াও বর্ষাকালে হাওরের জলে নৌকায় ভেসেও এই জায়গাটিতে পৌঁছা যায়। আমরা গিয়েছিলাম কলমাকান্দা হয়ে মোটরসাইকেল চড়ে সেই গারো পাহাড়ের নিচ দিয়ে চিকন যে রাস্তাগুলো রয়েছে, কখনো মোটরসাইকেল থেকে নেমে, কখনো মোটরসাইকেলে চড়ে, কখনো মোটরসাইকেল সহ নৌকায় উঠে বিভিন্নভাবে আমরা উপভোগ করেছি এই চমৎকার ভ্রমণটি। এখানে আশেপাশে যা কিছু রয়েছে সেগুলো হলো ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পরিত্যক্ত এলাকাটি, টাঙ্গুয়ার হাওড় তো রয়েছেই, বড়ছড়া নামে একটি জায়গা বা বাজার রয়েছে এবং বারেক টিলা রয়েছে। আমরা এই জায়গাগুলো দেখব একটু পরেই। এখানে থাকার জন্য তেমন গেস্ট হাউস নেই, তবে পাশেই বড়ছড়া নামে যে জায়গাটি রয়েছে সেখানে আপনারা বেশ কয়েকটি গেস্ট হাউস পেয়ে যাবেন এবং খাবার রেস্টুরেন্টও সেখানে পেয়ে যাবেন। বন্ধুরা, শহীদ সিরাজ হ্রদ বা শহীদ সিরাজ লেক বা সংক্ষেপে যেটিকে মানুষ চেনে নীলাদ্রি লেক হিসাবে, যেটি বাংলাদেশের তাহিরপুরে অবস্থিত একটি হ্রদ। এই যে আমরা তিনজনই আমরা রাজশাহী থেকে একটা গ্রুপবদ্ধ হয়ে আমরা এসেছি এই নীলাদ্রি লেক সহ আশেপাশের বারিক টিলা, শিমুল বাগান সহ আরও কয়েকটি জায়গা দেখার জন্য। এবং এই এই তিনটি জায়গার মধ্যে আমার দৃঢ় বিশ্বাস যে সব থেকে আকর্ষণীয় এই নীলাদ্রি লেক, যে লেকের পাড়ে এখন আমরা দাঁড়িয়ে আছি। এবং জহির ভাই আমার জন্য আমার সব থেকে প্রিয় জিনিস সেটি হলো এই গজা নিয়ে এসছে খাওয়ানোর জন্য। আমার খুবই ভালো লাগছে গজাটি দেখে। এবং এটি একই সঙ্গে এই পাড়ে দাঁড়িয়ে খাওয়া তো খাওয়াই, বহু সময় খাওয়া হয়, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে খাওয়া এটি অন্যরকম একটি অনুভূতি সঞ্চার করে আমাদের মধ্যে। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাটি ত্যাগ করে অন্য জায়গার উদ্দেশ্যে চলে যাব। ফেরার পথে আবার একটা ঝলক দিয়ে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা নীলাদ্রি লেকের পাড়ে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে অবশেষে যাত্রা শুরু করলাম পরবর্তী গন্তব্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বারেকের টিলায়। আপনারা দেখছেন বারেকের টিলায় উঠে এসে একদম উপরে সমতল একটি জায়গা, পাহাড়ের মাথার উপরে আমরা উঠে এসেছি এবং হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটি সত্যিই আমার কাছে অসাধারণ মনে হচ্ছে। বিশেষ করে আমার ডান দিকের যে এলাকাটি দেখুন, গারো পাহাড়ের তলদেশে বা গারো পাহাড়ের পাদদেশে একটি বিশাল এলাকা, কিছুটা সমতল ভূমির মতো, অর্থাৎ এটিকে আমরা ভ্যালি বলতে পারি। সাধারণত আমরা বিভিন্ন এলাকা বেড়াতে গেলে যে ভ্যালির সন্ধান পাই, যেখানে তৃণভূমি আচ্ছাদিত থাকে এবং বিভিন্ন রকম গবাদি পশুরা সেখানে চড়ে বেড়ায়, তেমনি একটি চারণভূমি এই পাহাড়ের পাদদেশে অবস্থিত। এবং ঠিক মাঝখান দিয়ে ডান দিকে একটু খেয়াল করলেই দেখতে পাবেন তারকাটার বেড়া, যেটি ভারত সীমান্ত নির্দেশ করছে। এবং একটু দূরে পাহাড়ের গায়ে পাহাড়ের ধসটিও আমাদের চোখে পড়ছে, একটি বড় ধরনের ধস এখানে হয়েছে।
আশপাশে যে এলাকাটি রয়েছে সেটি বেশ কিছুটা জঙ্গলাকীর্ণ। বেড়ানোর জন্য এবং সৌন্দর্য খুঁজে পাওয়ার জন্য এই প্রাকৃতিক যে জঙ্গল বা বন টাইপের যে জায়গাটি, এটি নিঃসন্দেহে পর্যটকদের সবসময় মনোযোগ আকর্ষণ করে। কারণ প্রাকৃতিকভাবে না হয়ে যদি কৃত্রিমভাবে লাগানো হয় কোনো কিছু, বা সেই জিনিসটির মজা আসলে ততটা খুঁজে পাওয়া যায় না বা থাকে না। বন্ধুরা, আমরা এই সুন্দর জায়গাটি দেখতে দেখতেই একটু দূরে হেঁটে এসেই পেয়ে গেলাম অসাধারণ সুন্দর একটি জায়গা। আপনারা একটু আগে একটা পিলার দেখলেন, সেটি ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণ করছে। এখানে পাহাড়ের উপরে পিলারটি পোতা হয়েছে কেন আমি জানি না, এটি হয়তো মেপে পাওয়া গেছে। আর এই যে সামনে আমাদের জাদুকাটা নদী, আর এই নদীর ওপারেই যে পাহাড় সেটিও ভারতের, কিন্তু নিচে যে চরটি দেখছেন এবং ওপারের যে পাড়টি সেটিও বাংলাদেশের। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি ভারত বাংলাদেশ 0 পয়েন্ট। দেখুন, বাংলাদেশ লেখা আছে পিলারের এপারে, ওপারে ভারত। আমরা এই জায়গাটি কিছুক্ষণ দেখে কয়েকটি ছবি তুলে ছুটে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। সেটি হলো ওই এলাকার সবথেকে বড় শিমুল বাগান দেখার জন্য। দেখুন, শিমুল বাগানের ভিতরে অনেকগুলো ঘোড়া চড়ে বেড়াচ্ছে এবং খুব সুন্দর তেজি ঘোড়াগুলা, এবং তলাটা ভীষণ সবুজ, শিমুল গাছগুলোও সবুজ। সব মিলিয়ে এই বিশাল আকারের শিমুল বাগানটি দেখার মতো। এটিকে অনেকেই অনেক উপমা দিয়ে দেন, তো আমি সেটা বলতে চাই না। আমি শুধু এটুকু বলি, আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো অসাধারণ সুন্দর এবং বিশাল বড় একটি শিমুল বাগান এখানে রয়েছে, যা পর্যটকরা ঘুরতে গেলেই সেখানে যায় এবং ইচ্ছে করলে ঘোড়ায় চড়ে একটু ঘুরে বেড়ায়। আমরা সেই জায়গাটি দেখার পরেই চলে গেলাম জাদুকাটা নদীর তীরে। এখানে নৌকাগুলোকে কি সুন্দর ফুলের মতো করে বেঁধে রাখা হয়েছে। এগুলো দেখে টেকে আবার মোটরসাইকেলে করে আমরা ফিরে আসলাম সেই নীলাদ্রি লেকের পাড়ে, যে জায়গাটি যাওয়ার সময় আমাদের নামা হয়নি। আমরা নীলাদ্রি লেকের যে পাড় থেকে লেকটি দেখছিলাম, ঠিক তার বিপরীত পারে বাংলাদেশের যে অংশটি, এটি আসলে সেই চুনাপাথরের যে কুয়ারি ছিল বা যেখানে খনি বলা হচ্ছে, সেইখানে কিছু অফিস টফিস তৈরি হয়েছিল। সেই জায়গাটাই এই পাশটা গোটাটাই, এখানে উঁচু নিচু জায়গা রয়েছে। ওপাশে ভারত সীমান্ত, আপনারা গরু চড়তে দেখছেন তার উপরেই ভারত সীমান্ত। এখানে দূর থেকে স্টিকারও দেখা যায় যে এর ওপারে যাওয়া যাবে না। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি, দেখুন চুনাপাথর খনি এলাকা, এবং এইখানে আপনারা দূর থেকে লেকটি দেখতে পাবেন। দেখুন, এই যে লেকের পানি, স্বচ্ছ পানি দেখা যাচ্ছে। আর এই যে মাঠের মাঝখানে বিজিবি দেওয়া একটি লাল রঙের একটি সাইনবোর্ড, যেটি অতিক্রম করা বারণ, অর্থাৎ ওপারে ভারত সীমান্ত। এই সুন্দর জায়গাটি পরিভ্রমণ করে আমরা বেশ খানিকক্ষণ ঘোরাফেরা করে ছবি তুলে সেখান থেকে আবার ফেরার পথ ধরলাম। মোটরসাইকেলে চড়ে, মোটরসাইকেলের পিছনে বসে, সামনের আসনে তো চালক বসে আছে, পিছনে বসে আঁকাবাঁকা গ্রামের পথ, মেঠো পথ ধরে আবার আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ কলমাকান্দায় ফেরার উদ্দেশ্যে। সীমান্তবর্তী ট্যাকের ঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত এই খোয়ারিটি 1940 সালে চুনাপাথর সংগ্রহ শুরু করে। এখানে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের সাধক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। 1947 সালে দেশভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এই সকল কার্যক্রম। পরে 1960 সালে সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখার জন্য চুনাপাথরের প্রয়োজনে ভূমি জরিপ চালিয়ে সীমান্তবর্তী ট্যাকেরঘাট এলাকায় 327 একর জায়গায় চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে 1966 সালে খনিজ পাথর প্রকল্পটি মাইনিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পাথর উত্তোলন করা হয়। 1996 সালে এই প্রকল্পটি একটি লোকসানি প্রতিষ্ঠান হিসাব দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোয়ারি থেকে চুনাপাথর উত্তোলন বন্ধ করে দেয়। মুক্তিযুদ্ধের একজন শহীদ সিরাজুল ইসলামের নাম অনুসারে পরবর্তীতে এই হ্রদের নামকরণ করা হয় শহীদ সিরাজ হ্রদ। মোহাম্মদ সিরাজুল ইসলাম 1952 সালে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ফিলনি গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 সালে স্নাতকে পড়াকালীন সময়ে মুক্তিযুদ্ধ শুরু হলে ঘর ছাড়েন সিরাজ। আসামের ইকো 1 সেন্টারে প্রশিক্ষণ শেষে তিনি 5 নম্বর সেক্টরের বড় ছড়া সাব সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে যোগ দেন। 1971 সালের 7 আগস্ট সুনামগঞ্জের শাসনা বাজার ও জামালগঞ্জ থানা থেকে পাকিস্তানিদের বিতাড়িত করার লক্ষ্যে আক্রমণ চালায় একদল মুক্তিযোদ্ধা। এই দলে ছিলেন সিরাজুল ইসলাম।
পাকিস্তানি সেনারা তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাপক গুলি শুরু করে। আকস্মিক এ ঘটনায় মুক্তিযোদ্ধারা কিছুটা হকচকিত হয়ে যায়। তারাও পাল্টা আক্রমণ শুরু করে। মুক্তিযোদ্ধারা চেষ্টা করে ক্রলিং করে সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু প্রবল গুলির কারণে তারা সামনে এগোতে পারছিল না। এই অবস্থায় সিরাজুল ইসলাম ক্রলিং করে গ্রেনেড চার্জ করতে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় অপর দিক থেকে ছোড়া একটি গুলি তার চোখ ভেদ করে চলে যায়। তিনি শহীদ হন। সিরাজের জীবনের বিনিময়ে সেদিন শাসনা বাজার এবং জামালগঞ্জ পাকিস্তানি মুক্ত হয়েছিল। স্বাধীনতার পর শহীদ সিরাজকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে বাংলাদেশ সরকার। মুক্তিযুদ্ধকালীন সময়ে এই সাবসেক্টরে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয়। এদের মধ্যে অন্যতম ছিলেন জামালগঞ্জ শাসনা যুদ্ধে শহীদ দাসপাটির গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রম। তার স্মৃতিতে এই হ্রদের নামকরণ করা হয় শহীদ সিরাজ হ্রদ। হ্রদের পাশেই সিরাজুল ইসলাম সহ কয়েকজন মুক্তিযোদ্ধার কবরও সংরক্ষিত রয়েছে এবং শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ স্মৃতি সংসদ গড়া হয়েছে। বন্ধুরা, দৈনিক নয়া দিগন্তের সংগ্রহ থেকে এই তথ্যগুলো আপনাদের জানাচ্ছিলাম আমি শফিক। আমরা কলমাকান্দায় ফিরেই যাচ্ছিলাম, পথিমধ্যে পাঁচগাঁও নামে যে জায়গাটি আছে সেটি দেখার জন্য নামলাম এবং আমরা একটু হেঁটে আমাদের মোটরসাইকেলগুলো একদিকে রেখে আমরা হেঁটে খানিকটা পথ পাড়ি দিয়ে এইখানে পৌঁছে দেখি রাস্তাটা কাটা। সামনে থেকে অসাধারণ সুন্দর লাগছে পাঁচগাঁওয়ের এই জায়গাটি। অনেক উঁচু নিচু পাহাড়, দুপাশে ধান ক্ষেত, পুরোটাই সবুজের ছেয়ে আছে। কিন্তু আমাদের বারণ করলেন কয়েকজন বিজিবি সদস্য। আমাদের বললেন ওপরে যাওয়া বারণ, একটি ঝামেলা হয়েছে। সেই ঝামেলাটি হয়েছে বিএসএফের সাথে পর্যটকদের, সেই কারণে ওখানে পর্যটকদের যাওয়া আপাতত বারণ, পরে হয়তো খুলে দেবে। আমরা সেই জায়গাটি বেশ খানিকক্ষণ দেখলাম, বেশ খানিকক্ষণ ছবি তুললাম এবং স্থানীয় দোকান থেকে ছোটোখাটো কিছু জিনিস, অর্থাৎ ওখানেই কিছু ভারতীয় পণ্য নিয়ে বসেছিল কয়েকজন, সেটা নিয়ে আমরা আবার ধীরে ধীরে সেই মোটরসাইকেল যোগে আমাদের হোটেল যেখানে ছিল সেই ফিরে আসলাম। বন্ধুরা, কেমন লাগলো মন্তব্য করবে এবং এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে সাথেই থেকো। ভালো থেকো সবাই।